ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান, দিলীপ আগারওয়াল গ্রেপ্তার, সাবেক আইজিপি শহীদুল ও আল মামুন ডিবিতে। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন ৩,০০০ কোটি টাকা। মুক্ত গণমাধ্যম দেখতে চান প্রধান উপদেষ্টা, সাংবাদিক নিপীড়নের কালাকানুন বাতিলের আহ্বান সম্পাদকদের। সংখ্যালঘু নির্যাতন কল্পকাহিনী, রাজনৈতিক সুবিধা নেয়ার অপচেষ্টা বললেন তারেক রহমান। শুনছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছে রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও স্বর্ণ ও হীরা আমদানির নামে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। বিস্তারিত মাহতাব মিনহাজের রিপোর্টে। রোববার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান কার্যালয় ঘিরে রাখে র্যাব। এ সময় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করে তারা। তার বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এর আগে দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় ৩টি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছিল সিআইডি। ছাত্র জনতার আন্দোলনের সময় ধানমন্ডিতে শুভ নামে এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি দিলীপ আগারওয়ালা। ২রা সেপ্টেম্বর সিএমএম আদালতে মামলাটি দায়ের হয়। পিবিআই এর তদন্ত করছে। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে পুলিশের এই সাবেক ২ শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে ছিলেন। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদারের বিচার চান সাধারণ শেয়ার হোল্ডাররা। তারা বলছেন, এতদিন অনুদানের নামে ব্যাংক মুনাফার বড় একটি অংশ তুলে দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এর ফলে ব্যাংকের শেয়ার কিনে লভ্যাংশ বঞ্চিত হয়েছেন তারা। আর ব্যাংকাররা বলছেন, নজরুল ইসলাম মজুমদারের জবরদস্তির কারণেই চাঁদা দিতে বাধ্য থাকতেন তারা। সিএসআর এর নামে গত ৯ বছর ব্যাংকগুলো থেকে অন্তত ৩,০০০ কোটি টাকা নিয়েছেন শেখ হাসিনা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বলা হতো যে ঠিক আছে, অমুকটা ইভেন্ট আছে, আপনি ৫ কোটি দেন, ১০ কোটি দেন, ২ কোটি দেন। নজরুল ইসলাম মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোটা ব্যাংকিং খাতে নির্দয়ভাবে চাঁদাবাজি করতেন তিনি। ব্যাংকের এমডি, চেয়ারম্যানদের গণভবনে ডেকে নিয়ে আদায় করতেন কোটি কোটি টাকার চেক। প্রাপ্ত তথ্য বলছে ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বছরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যাংকগুলো জমা দিয়েছে অন্তত ৩,০০০ কোটি টাকা। এই বিপুল অর্থ কোথায় খরচ হয়েছে তার কোনো হিসাব নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম ৫ কোটি টাকা, আমি ৫ কোটি টাকার একটা একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছি। কোনো সময় হয়তো ১০০ উঠতো, কোনো সময় হয়তো ৮০ উঠতো, কিন্তু টোটাল এখন তো কী উঠেছে ভেরি ডিফিকাল্ট, এটা অ্যাটলিস্ট আমি জানি না। কথিত সিএসআর এর নামে শেখ হাসিনাকে দেয়া এই অর্থের প্রকৃত মালিক ব্যাংকগুলোর হাজার হাজার শেয়ার হোল্ডার। কিন্তু নজরুল ইসলাম মজুমদার শেয়ার হোল্ডারদের কথা ভাবেননি, বঞ্চিত করেছেন তাদের। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। সেগুলি ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে ১০০ কোটি, ৮০ কোটি, ৫০ কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। তহবিলটা কিন্তু বিশেষ করে হয় আমানতকারী থেকে যাচ্ছে, নতুবা ওনার ইকুইটি যারা আছে
হ্যাঁ, শেয়ার হোল্ডার ইকুইটি তাদের কাছ থেকে যাচ্ছে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন তারা। নিয়ম নীতি মানা হয়নি। পিএসআর ফান্ড থেকে আমরা এই টাকাটা দিতাম শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট, সেখানেও আমাদের দিতে হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন যেটা সেইভাবে কিন্তু আর করা হতো না। তখন ব্যাবের আমার একটা ব্যাপার ছিল, ব্যাব বললে আপনাকে দিতেই হবে। এবং আমরা জানি যদ্দূর যে এরকম একটা ম্যানেজিং ডিরেক্টর একটু কথা বলেছিলেন, তাতে ওনার অনেক সমস্যা হয়েছিল। শেখ হাসিনাকে খুশি রেখে ব্যক্তিগতভাবে লাভবান হওয়াই ছিল এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের আসল উদ্দেশ্য। আমার মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করার অভিযোগ আছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। বিদেশে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। অর্থ পাচারের বিরুদ্ধে কোনো নাগরিক ভয়েস রেজ করতে পারত না। এইরকম একজন ছিল নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংক খাতের মাফিয়াদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেসব ধারা বাতিল ও সংস্কারের প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিশ্চয়তা ও যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়। আরব আমিরাতে সাজা থেকে মুক্তি পাওয়া 57 আন্দোলনকারীর মুক্তির খবর দিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে শিল্প কারখানা নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ। পত্রিকার 20 সম্পাদক অংশ নেন এই বৈঠকে। সংবিধান ও গণমাধ্যম আইন সংস্কারের প্রস্তাব দেন সম্পাদকরা। আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বিভিন্ন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সংস্কারের বিষয়গুলো। বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতে 57 সাজাপ্রাপ্ত ব্যক্তির মুক্তিতে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। 57 জনকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে সাংঘর্ষিক কালাকানুন বাতিল সহ সাংবাদিক হয়রানির মামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি। খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। ঠিক আছে, আরো একজন বোধহয় 2 বছর কথা বলেছেন। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। কারণ হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। এর আগে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এটা কিন্তু আমার কোনো শ্রমিক না, এটা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখি বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে আবারও তাদের সমর্থনের কথা জানান ব্যবসায়ীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলা আর হতে দেয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নেতাকর্মীদের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বলে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে অনেকে। দেশে কেউ সংখ্যালঘু নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে পিন্ডিতে বাংলার বিজয়কেতন, দেশে ফিরলে সংবর্ধনা। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের পোলতাভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 51 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 শতাধিক। পোলতাভা শহরে একটি সামরিক শিক্ষা প্রতিষ্ঠান ও একটি হাসপাতালের কাছাকাছি এলাকায় 2টি ক্ষেপণাস্ত্র আঘাত করে। আহত ও নিহতদের বেশিরভাগই ক্যাডেট শিক্ষার্থী। ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর বলছে, শহরটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই সাইরেন বাজিয়েছিল কর্তৃপক্ষ। আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগেই হামলার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে এরই মধ্যে ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড সংখ্যক দলবদল দেখেছে ফুটবল বিশ্ব। গত মৌসুমের পর 11,000 ফুটবলার দল বদলেছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মৌসুম শেষে ট্রান্সফারে গত বছরের তুলনায় এবার দলবদল হয়েছে 4.8% বেশি। ক্লাবগুলো খরচ করেছে এবার $640 কোটি বেশি, যা সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি $558 কোটি ব্যয় হয়েছে ইউরোপে, যেখানে আধিপত্য ছিল ইংলিশ ক্লাবগুলোর। দলে নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করার হিসেবেও সবার উপরে ইংল্যান্ড। তাদের ক্লাবগুলো নতুন করে 526 জন খেলোয়াড় দলে টেনেছে। মেয়েদের ফুটবলে ট্রান্সফার ফি বাবদ ব্যয় হয়েছে $68 লাখ, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান, দিলীপ আগারওয়াল গ্রেপ্তার, সাবেক আইজিপি শহীদুল ও আল মামুন ডিবিতে। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন 3,000 কোটি টাকা। মুক্ত গণমাধ্যম দেখতে চান প্রধান উপদেষ্টা, সাংবাদিক নিপীড়নের কালাকানুন বাতিলের আহ্বান সম্পাদকদের। সংখ্যালঘু নির্যাতন কল্পকাহিনীর রাজনৈতিক সুবিধা নেয়ার অপচেষ্টা বললেন তারেক রহমান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।